সুপর্ণার সঙ্গে সুমিত নামে একটি ছেলের বিয়ে হয়। সুমিত অনেক ধনী পরিবারের ছেলে হওয়ায় সুপর্ণার বাবা মা অর্থাৎ বিমল বাবু এবং রচনা দেবী জামাইকে একেবারে চোখে চোখে হারায়। তারা সুমিতকে ভীষণ পরিমাণে পছন্দ করে, আর সেটার একমাত্র কারণ ছিল সুমিত বড় লোকের ছেলে। বিয়ের পরে একদিন রত্না দেবী সুপর্ণাকে ফোন করে বলে, কিরে মা, 2 সপ্তাহ তো হয়ে গেল তোদের বিয়ে হয়েছে, কিন্তু এখনো তো তোরা একবারও বাপের বাড়িতে আসলি না কেন বলতো? তুই জামাইকে নিয়ে একবার আমাদের কাছ থেকে ঘুরে যা না মা, কারণ আমাদেরও তো জামাইকে দেখতে ইচ্ছা করে। ছাড়ো, তোমার জামাই আদিক্ষেতে শুনলে আমার একেবারে গা জ্বলে যায়। 2 সপ্তাহ হলো আমার বিয়ে হলো না, আর তার মধ্যে আমার থেকে তোমার জামাই প্রিয় হয়ে গেল। তুমি আর বাবা পারো বটে। খবরদার আমার জামাইয়ের নামে একদম উল্টোপাল্টা কথা বলবি না, আর এরকম হিংসা করা মোটেই ভালো নয়। কত সুন্দর সোনার টুকরো জামাই পেয়েছি, তাই আমরা ওকে এত বেশি ভালোবাসি। আর শোন, আমি কোনো কথা শুনতে চাই না, কালকে সকালবেলা তোরা দুজনে আমাদের বাড়িতে চলে আসবি। এই বলে রত্না দেবী ফোন রেখে দেয়, আর সুপর্ণা তখনই সুমিতকে বাপের বাড়িতে যাওয়ার কথা বলে। সুমিত নিজে শ্বশুর বাড়িতে যেতে পারবে শুনে খুবই খুশি হয়। সে এক পায়ে রাজি হয়ে যায়। হ্যাঁ, আমার শাশুড়ি মা শ্বশুর মশাই আমাকে এত আদর করে নিমন্ত্রণ করেছে, আর আমি যাবো না এটা হতে পারে? কত সৌভাগ্য করে অত ভালো শ্বশুর বাড়ি পেয়েছি। তারপর তোমার মা বাবা আমার আপ্যায়ন করবে, আমাকে ভালো মন্দ খাওয়াবে, আমার সেবা করবে, ভেবেই আমার মন ভালো হয়ে যাচ্ছে। পরের দিন সকাল হতে না হতেই সুমিত এবং সুপর্ণা রত্নাদেবী ও বিমল বাবুর বাড়িতে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। তার একটা বড় গাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর অন্যদিকে মেয়ে জামাই আসবে বলে বিমল বাবু এবং রত্নাদেবী খাওয়া দাওয়া থেকে শুরু করে জামাই সেবার সমস্ত আয়োজন করে রাখে। কিছুক্ষণের মধ্যেই সুমিত এবং সুপর্ণা দুজনই সেখানে এসে পৌঁছায়। জামাই বাবা এসে গেছো? এসো এসো বাবা এসো, তোমাকে আগে ভালো করে বরণ করি। ইস, মুখটা একেবারে শুকিয়ে গেছে। আমার মেয়ে মনে হয় 2 সপ্তাহ ধরে তোমাকে কিছু রান্না করে খেতে দেয়নি। কতবার বলেছি মেয়েটাকে বিয়ের আগে রান্না বান্নাগুলো শিখে নে, কিন্তু আমার কথা মোটেই শোনেনি। দাঁড়াও জামাই বাবা, আমি গোলাপ জল দিয়ে তোমার পাটা ধুইয়ে দিই, কারণ এই গরমে ধুলোবালির মধ্যে গাড়ি চালিয়ে এসেছো, পাগুলো একেবারে নোংরা হয়ে গেছে। এই বলে শাশুড়ি মা তার জামাইকে ভালো করে বরণ করে মুখের মধ্যে মিষ্টি গুজে দেয়। আর অন্যদিকে শ্বশুর মশাই গোলাপ জল দিয়ে জামাইয়ের পা ধুতে শুরু করে, কিন্তু মেয়ের দিকে তারা কোন রকম ভাবে পাত্তা দেয় না। তাই সুপর্ণা মুখ নিচু করে দাঁড়িয়ে থাকে। সুপর্ণার বাবা মা জামাই সেবা করছে এমন সময় দুজনের চোখ জামাইয়ের হাতের উপর ঘোরাফেরা করে। নতুন জামাই যেহেতু শ্বশুর বাড়ির জন্য কিছুই নিয়ে আসেনি, তাই তারা মাঝে মধ্যে একে অপরের মুখের দিকে তাকায়। সুমিত সেই ব্যাপারটা খুব ভালো করেই বুঝতে পারে। মা বাবা, আপনারা কিছু মনে করবেন না, আমি ভেবেছিলাম শ্বশুর বাড়িতে আসার আগে ইয়া বড় একটা ইলিশ মাছ আর 4-5টা রসগোল্লার হাড়ি নিয়ে আসবো, আরো কত দামি দামি জামা কাপড়ও নিয়ে আসবো, যেগুলো দেখলে আপনাদের চোখ ধাঁধিয়ে যাবে। এই শুনে রত্নাদেবী এবং বিমল বাবু খুবই খুশি হয়, আর তারা নিজেদের লোভ সামনে রাখতে পারে না। কোথায় কোথায় মস্ত বড় ইলিশ মাছ কোথায়, আর 5টা রসগোল্লার হাড়ি বা কোথায় জামাই বাবা? তুমি কি গাড়ির মধ্যে রেখে এসেছো? দাঁড়াও, আমি তোমার বাবাকে গিয়ে নিয়ে আসতে বলছি। হ্যাঁ, তার সাথে সাথে অনেক দামি দামি জামা কাপড়ও এনেছে। আমাদের নতুন জামাই আমাদের জন্য এত উপহার এনেছে, পাড়া প্রতিবেশী দেখলে একেবারে জ্বলে যাবে। শ্বশুর মশাই এবং শাশুড়ি মাকে নতুন জামাই বাবা জীবন থামিয়ে দেয়। আরে না না, আপনারা দাঁড়ান, গাড়িতে কিছুই রাখা নেই, আর আমি আপনাদের জন্য এসব কিছুই আনতে পারিনি। আমার পুরো কথাটা তো শুনুন। আমি বলতে চাইছি যে আমি যখন আপনাদের জন্য মস্ত বড় ইলিশ মাছ কিনতে গেছি না, তখন দেখলাম বাজার বন্ধ, আর যখন রসগোল্লা কিনতে গেলাম তখন মিষ্টির দোকানে রসগোল্লাও শেষ হয়ে গিয়েছিল। সেই জন্যই মন খারাপ হয়ে যাবে, বেশি দামি জামা কাপড় আর কিনে আনতে পারিনি। সুমিতের মুখে এমন কথা শুনে রত্নাদেবী এবং বিমল বাবু দুজনেই ভীষণ পরিমাণে দুঃখিত হয়ে পড়ে, কারণ তারা মনে মনে দামি দামি উপহারের লোভে বেশ খুশি হয়েছিল। কিন্তু সেই ব্যাপারটা শুনে সুপর্ণা বেশ মুচকি মুচকি হাসতে থাকে। ইলিশ মাছ রসগোল্লা খাওয়ার শখ ঘুচে গেল? সত্যি, কোথায় মেয়ে আর নতুন জামাই বাড়িতে এসেছে, তাদেরকে তোমরা রান্না বান্না করে খাওয়াবে তা নয়, আমার বরের গাড়ি দেখতে চললে যে তাতে কোনো উপহার আছে কিনা। আর ছাড়ো তো এখন ওসব কথা, অনেক দূর থেকে জার্নি করে এসেছি, আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে। এই বলে সুপর্ণা ফ্রেশ হওয়ার জন্য নিজের ঘরে চলে যায়। আর সুমিত সুপর্ণার সঙ্গে ঘরে গিয়ে দেখে যে তার শ্বশুর মশাই এবং শাশুড়ি মা জামাইয়ের জন্য নতুন পাঞ্জাবি পায়জামা, নতুন সাবান, শ্যাম্পু কিনে রেখেছে। আর তাছাড়া দামি দামি পারফিউমও জামাইয়ের জন্য রাখা আছে। এত ভালো আপ্যায়ন দেখে সুমিত একেবারে চাঁদের উপরে উঠে বসে থাকে। তবে যাই বলো সুপর্ণা, তোমার মা বাবা কিন্তু আমাকে বেশ ভালোই তেল দিচ্ছে, মানে আপ্যায়ন করছে। এত সুন্দর জামাই তো কোথাও দেখেনি। বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গেই তোমার মা যেভাবে আমার মুখে মিষ্টিটা গুজে দিল, তাতে আমার মনটা বেশ ভালোই হয়ে গেছে। ঠিক আছে ঠিক আছে, এখন ফ্রেশ হয়ে নাও, তারপর আমি ফ্রেশ হব। আমার খিদে পাচ্ছে, খেতে যেতে হবে।
একে একে সুমিত এবং সুপর্ণা ফ্রেশ হয়ে নেওয়ার পর তারা খেতে চলে যায়। রত্না দেবী এবং বিমল বাবু তাদের জামাই আপ্যায়নের ক্ষেত্রে কোনো কমতি রাখে না। রত্না দেবী তার জামাইয়ের জন্য 5 রকম ভাজা, 5 রকম ডাল, 5 রকম মাছ, পাঠার মাংস কষা, বাসন্তী পোলাও, লুচি, পায়েস, মিষ্টি সব ধরনেরই খাবার দাবারের আয়োজন করে। এরকম বিভিন্ন ধরনের খাবার দাবার দেখে সুমিতের চোখ একেবারে ছানা বড়া হয়ে যায়। মা, বাবা, আপনারা কি করে ফেলেছেন? আমার জন্য এত একেবারে ভুরি ভোজের আয়োজন করেছেন। আমি এত খাবার কিন্তু খেতে পারবো না, কেননা এমনিতেই আমি কম খেয়ে অভ্যস্ত। সে কি বাবা, তুমি কম সম খেতে যাবে কেন? তুমি এত বড় লোক বাড়ির ছেলে, এইসব খাবার দাবার তোমার তো প্রত্যেকদিন খাওয়া উচিত। আর আমাকে আমার মেয়ে বলেছে তুমি প্রত্যেকদিন এরকমই খাবার দাবার খেতে পছন্দ করো। না মানে আপনারা ঠিকই বলেছেন যে আমি বড়লোক বাড়ির ছেলে, কিন্তু তাই বলে শ্বশুর বাড়িতে এসে এরকম গান্ডে পিন্ডে খাবো, এটা তো ঠিক না। তাই মানে আমি এত খাবার খেতে পারবো না আর কি। জামাই খাবার খেতে লজ্জা পেলেও শ্বশুর মশাই এবং শাশুড়ি মা তাকে কিছুতেই ছাড়ে না। তারা সমস্ত খাবার খাওয়ার জন্য সুমিতকে জোর করতে শুরু করে দেয়। এর ফলে সুমিত খাবারগুলো একে একে খেতে থাকে। উফ, এই স্যুপ তো মাছের মাথা দিয়ে ডাল চিংড়ি, মাছের মালাইকারি আর মটন কষাটা যা করেছেন না, আর তার সাথে এই পাবদা মাছের ঝাল খেয়ে একেবারে মুখের স্বাদ ফিরে যাচ্ছে। হ্যাঁ, মুখে স্বাদ তো ফিরে পাবেই। বাবার জন্মে খেয়েছো নাকি এত খাবার একসঙ্গে? এখন আমার বাবা খাওয়াচ্ছে বলে তোমার মুখের স্বাদ ফিরে এসেছে। যত সব ন্যাকামি। এ বাবা সুপর্ণা, ছোটবেলা থেকে তোমাকে কি আমরা এই শিক্ষা দিয়েছি নিজের স্বামীর সঙ্গে কেউ এইভাবে কথা বলে? আর ওইসব খাবার বাবার জন্য খেতে যাবে নাই বা কেন? তুমি নিশ্চয়ই জামাইকে এই সমস্ত রান্না বান্না করে খাও না, সেই জন্যই হয়তো খাইনি। দেখেছেন তো বাবা, সব সময় আপনার মেয়ে আমার সঙ্গে এরকম করে। এই বলে সুমিত বেশি বেশি করে খাবার খেয়ে নেওয়ার ফলে সে কিছুতেই নড়তে পারে না। আর তারপরেই শুরু হয় ফলের বাহার। শাশুড়ি মা তাড়াতাড়ি করে রান্নাঘরে যায় এবং বিভিন্ন রকমের ফল যেমন আম, জাম, কাঁঠাল, লিচু আর যা যা গরমকালের ফল পাওয়া যায় সমস্ত কিছুই জামাইয়ের জন্য কেটে নিয়ে চলে আসে। নাও, এবার সোনা জামাইয়ের মতো এই ফলগুলো খেয়ে নাও বাবা। গরমকালে এই ফলগুলো খেলে তোমার শরীর ঠান্ডা থাকবে। আর খেয়ে দিয়ে একটু ভালো করে ঘুমিয়ে নাও। ওরে বাবা রে বাবা, আমি আর খেতে পারবো না, কারণ এমনিতেই মনে হচ্ছে আমার পেটে ভীষণ গ্যাস হয়ে গেছে। আমি আর কিছুই খেতে পারবো না মা। রত্নাদেবী এবং বিমল বাবু কিছুতেই সুমিতের কথা শুনতে চায় না। তারা নিজের হাতে করে জামাই বাবাকে ফল খাওয়াতে শুরু করে দেয়। আর তখন এত খাবার দাবারের চাপ সামলাতে না পেরে সুমিতের পেটে গ্যাস হয়ে যায় আর সুমিত ভীষণ জোরে একটা পাদ মারি। এই শুনে সুপর্ণা ভীষণ পরিমাণে হাসতে শুরু করে আর সুমিত খুবই লজ্জা পেয়ে যায়। ঠিক হয়েছে, বেশ হয়েছে, আরো বেশি বেশি করে খাও। নিজের শ্বশুর আর শাশুড়ির সামনে নতুন জামাই হয়ে পাদ মেরে ফেললে, ছি ছি ছি। সুপর্ণা, তুই চুপ করবি? কোথায়? আমার জামাই বাবা কিচ্ছু করেনি। পাশের বাড়ির মেয়েটা মনে হয় হারমোনিয়াম বাজিয়ে গান শিখছে, ওই জন্য এরকম আওয়াজ হলো। তুই কানে ভুল শুনেছিস, এই তাই না বলো? হ্যাঁ, একেবারে ঠিক কথাই বলেছো। যাও জামাই বাবা, তুমি বাথরুমে গিয়ে পেট পরিষ্কার করে এসো। আর তুমি একদম লজ্জা পেও না, কারণ আমরা কিন্তু কিচ্ছু শুনিনি। রত্নাদেবী এবং বিমল বাবু জামাই আপ্যায়নে এতটাই মশগুল থাকে যে জামাইয়ের পাদের আওয়াজও তাদের কাছে গানের সুরের মতোই মনে হয়। এভাবেই দেখতে দেখতে 2 দিন কাটে আর সুমিত বসে বসে শ্বশুর মশাই এবং শাশুড়ি মায়ের আদর আপ্যায়ন উপভোগ করতে থাকে। সুমিত এবং সুপর্ণা যখন বাড়িতে ফিরে যায় তখন রত্নাদেবী এবং বিমল বাবু সুমিতের জন্য বেশি বেশি করে খাবার দাবার টিফিন ক্যারিতে প্যাক করে দেয়। আর দেখতে দেখতে কয়েকদিন কেটে যায়। একদিন রত্নাদেবী বলে, আমরা যে জামাই বাবাকে এত সেবা করলাম, আমাদের তো আসল কথাটাই জামাই বাবাকে বলা হলো না। তুমি যদি একটু সাহস করে বলতে পারতে তাহলে খুব ভালো হতো। ঠিক আছে, তখন ওই রকম করে টাকা পয়সার কথা বলা যায় নাকি? ভাববে টাকা পয়সার জন্য জামাইকে সেবা করছি। শোনো, আজকে বরং আমি আর তুমি চলো মেয়ের শ্বশুর বাড়ি যাই আর জামাইয়ের সাথে বসে কথা বলবো। কেননা এমনিতেই মেয়ের শ্বশুর বাড়িতে কেউ তো নেই, সুতরাং আমরা যদি টাকার কথা বলি তাহলেও কিছু মনে করবে না। আসলে রত্নাদেবী এবং বিমল বাবু ঠিক করে যে তারা নিজেদের বাড়ি ছেড়ে এখন মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে উঠবে। কারণ জামাই যেহেতু বড় লোক, তাই তারা চায় জামাই শ্বশুর এবং শাশুড়ির দায়িত্ব নিক। ফলে বিমল বাবুকে আর বেশি টাকা পয়সা খরচা করতে হবে না। যেহেতু বিমল বাবু এবং রত্নাদেবীর বাড়ি পুরানো হয়ে গেছে আর তাদের বাড়িটা সারানো দরকার, তাই তারা দুজনে মিলে ঠিক করে জামাইয়ের কাছ থেকে টাকা নিয়েই তারা তাদের বাড়িটা সারিয়ে সেখানে ভাড়া দেবে। তুমি একদম ঠিকই বলেছো, কারণ আমাদের জামাই বাবা জীবনের এত টাকা যে ও চাইতেই আমাদেরকে 1 লক্ষ টাকা এমনিই দিতে পারে। সত্যি আমার মেয়ে দেখে শুনে একটা শক্ত ডাল ধরেছে। ওই ছেলের সাথে বিয়ে হয়ে বেশ ভালোই হয়েছে। কিন্তু এই বলে তারা ব্যাগ গুছিয়ে মেয়ে শ্বশুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর যেখানে সুপর্ণার শ্বশুর বাড়ি, সেই জায়গাতে পৌঁছে তারা দেখে যে চারিদিকে ধুধু প্রান্তর, কোথাও কোনো বাড়ি নেই। এই দেখে সুপর্ণাকে তারা তখনই ফোন করে।
এই সুপর্ণা, তুই যে বলেছিলিস কাঁঠাল তলার মোড়ে তোর 5 তলা শ্বশুর বাড়ি, কিন্তু এখানে এসে দেখছি চারিদিকে কাঁঠাল গাছে ভর্তি, আর একটাও তো বাড়ি নেই এখানে। কোথায় থাকিস তাহলে তোরা? তোমরা আমার শ্বশুর বাড়িতে কি করতে এসেছো? এখানে আসার আগে একবারও জানানোর প্রয়োজন মনে করলে না? আসলে আমরা তো এখন এখানে নেই, আমরা বিদেশে ঘুরতে চলে গেছি। তোমরা প্লিজ বাড়িতে ফিরে যাও। মেয়ের এমন কথা শুনে বাবা এবং মায়ের দুজনেই ভীষণ সন্দেহ হয়, আর তারা মাঠ ধরে এগিয়ে গিয়ে দেখে যে সেখানে একটা ছোট্ট কুড়ে ঘর আছে, আর সেখানে তাদের মেয়ে জামাই বসে আছে। এই দেখে তাদের দুজনের মাথায় একেবারে আকাশ ভেঙে পড়ে। আসলে সুমিত এবং সুপর্ণা দুজনে দুজনকে খুবই পছন্দ করত, কিন্তু বিয়ের আগে সুপর্ণার বাবা মা চাইতো তাদের মেয়ে যেন এক বড়লোক পরিবারে বিয়ে করে। আর যেহেতু তাদের প্রচন্ড পরিমাণে টাকার লোভ ছিল, তাই সুপর্ণা তার বাবা মাকে মিথ্যা কথা বলে সুমিতের সঙ্গে বিয়ে করে। শ্বশুর মশাই এবং শাশুড়ি মাকে দেখা মাত্রই তাদের জামাই বাবা জীবন ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। মা, বাবা, আপনারা আমাকে দয়া করে ক্ষমা করে দেবেন। আমি মিথ্যা কথা বলে আপনাদের মেয়েকে বিয়ে করতে চাইনি, কিন্তু আপনার মেয়ে আমাকে বাধ্য করেছিল। আপনারা আসুন, প্লিজ বসুন। দয়া করে আপনাদের জামাই বাবা জীবনের ওপর রাগ করবেন না। রত্নাদেবী এবং বিমল বাবু এত পরিমাণে রেগে যায় যে তারা আর নিজেদেরকে ঠিক রাখতে পারে না। জামাই বাবা জীবন, তোর মুখে আমি জুতো মারি। আমার বাড়ি থেকে খেয়ে হেগে পাত দিয়ে মুড়ি মুস্তি গিলে জামাই সেবা নিয়ে আমাদেরকে ঠকানো। তোর সাথে আমরা জীবনে কোনো সম্পর্ক রাখবো না। তুই দূর হয়ে যা আমাদের চোখের সামনে থেকে। হায় হায় রে, এ আমাদের কি ক্ষতি হয়ে গেল। এই গরিবটার আপ্যায়ন করতে গিয়ে আমি হাজার হাজার টাকা খরচা করে ফেলেছি। হাই হাই ঈশ্বর, এ আমি কি করলাম? জীবনেও আমি তোদের মুখ দেখতে চাই না। সত্যি বলে না, জন জামাই ভাগনা 3 নয় আপনা, তাই হলো। শ্বশুর মশাই এবং শাশুড়ি মা এখন জামাই আপ্যায়নের কথা ভুলে যায়, আর তারা জামাইকে গালাগাল দিতে দিতে বাড়ি ফিরে যায়। সেদিনের পর থেকে তারা সুমিতের সঙ্গে কোনো রকম কথা বলতে চায় না। আর দেখতে দেখতে বেশ কয়েক মাস কেটে যায়, আর ধীরে ধীরে সুপর্ণার বাবা মায়ের কাছে কোনো উপায় না থাকায় তারা তাদের মেয়ে এবং জামাইকে মেনে নেয়।